একটি দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্রে চেহারায় রেজিনগর, সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি প্রণব। প্রণবের সঙ্গে কথা বলবো। একটা সাইকেল আরোহীকে ধাক্কা, দুর্ঘটনা এবং তারপর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক কি হয়েছিল এবং এলাকার মানুষ কি বলছেন, যারা ঘটনাস্থলে ছিলেন তারাই বা কি বলছেন, পরিস্থিতি এখন দেখুন কি অবস্থা। আগে প্রথমে সেই ছবি দেখাই আপনাদের। চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ, সেই অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রথম বিক্ষোভের কারণ কি? এই কি দুর্ঘটনা প্রবণ বলে আগে থেকেই চিহ্নিত, অথচ পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না, ট্রাফিকের কোনো রকম কোনো ব্যবস্থা নেই, সেই জন্যই কি এই বিক্ষোভ? একদম তাই। দেখো, যে এলাকার মানুষের অভিযোগ যে এই 34 নম্বর জাতীয় সড়ক সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে এবং ওখানে যে ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকে সে ঠিক মতনভাবে দায়িত্ব পালন করে না। আজকেও যখন সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়, যে একটি লরি ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে, সেই সময় কিন্তু ট্রাফিক পুলিশ যিনি ছিলেন, যে একজন সিভিক পুলিশ, সে কিন্তু গাছতলাতে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল এবং সামনেই হচ্ছে দাঁতপুর হাই স্কুল এবং সেই সময় তো বাচ্চারা কিন্তু যাতায়াত করে এবং প্রায় দুর্ঘটনা ঘটে। এবং এলাকার মানুষের অভিযোগ যে ট্রাফিকের যে দায়িত্বে থাকে সে কিন্তু কোনোরকমভাবে ট্রাফিকের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে না। তারপরে কিন্তু আজকে যখন দুর্ঘটনা ঘটে তারা মৃতদেহ ফেলে রেখে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা বলে যে অন্ততপক্ষে একটা ফুটব্রিজ তৈরি করা হোক, কিন্তু যে দায়িত্বে থাকবে, ডিউটির দায়িত্বে থাকবে, তাকে ডিউটিটা ঠিক মতনভাবে করতে হবে। এই দাবি নিয়ে প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। তারপরে রেজিনগর থেকে বিশাল পুলিশ বাহিনী আসে এবং পরিস্থিতি ঠিক মতনভাবে কাজ করবে এই আশ্বাস দেওয়ার পর কিন্তু অবরোধ উঠে যায়। হতেনু, ধন্যবাদ। লরির সঙ্গে ধাক্কা, বয়স্ক মানুষ পার করছে, তার পার করার দায়িত্ব হচ্ছে ট্রাফিকের। ট্রাফিক পার না করে সে গাছতলায় বসে মোবাইল দেখছি, তাহলে এই দায়িত্ব এই যে মানুষটা মারা যাচ্ছে তার জীবনের দাম কে দেবে? কিন্তু আমাদের দাবি হয়েছে, মেন দাবি হয়েছে, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে একটা ফুট ওভার ব্রিজ করে দেখ, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা স্কুল যায় এদিক থেকে ওদিক, ওই ব্রিজের উপর দিয়ে তারা পার হয়ে যাবে। যেহেতু মোটর সাইকেল যারা আছে তাদের জন্য ট্রাফিকটা ভালো করে দেখ, আর ওই ফুট ওভার ব্রিজটা করে দিলে আমাদের যথেষ্ট। পথ দেখাচ্ছে কলকাতা পুরসভা, এভাবে আমরা বলতেই পারি। তার কারণ কলকাতা পুরসভায় যেমন টক টু মেয়র রয়েছে, আপনার কোনো অভিযোগ থাকলে সরাসরি মেয়রকে জানাতে পারবেন, ঠিক তেমনই বিষ্ণুপুরে এবার সরাসরি পুরপ্রধান, সরাসরি অভিযোগ জানানো যাবে পুরপ্রধানকে। আমার সঙ্গে সরাসরি দেবব্রত রয়েছে প্রতিনিধি বিষ্ণুপুর থেকে। দেবব্রত, বিষ্ণুপুরবাসীর জন্য এ একটা ভালো খবর নিঃসন্দেহে, সরাসরি পুরপ্রধান। কিভাবে সরাসরি পুরপ্রধানের কাজ হবে? একেবারে দেখো তনু, সরাসরি পুরপ্রধান, কারণ এই বিষ্ণুপুরবাসীর জন্য অর্থাৎ 19টি ওয়ার্ডে যে সমস্ত মানুষরা আছে তাদের জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করলো বিষ্ণুপুর পৌরসভা। 24 ঘন্টায় এই হেল্পলাইন নাম্বার চালু থাকবে এবং এই যে ফোনটি, এই ফোনটি শুধু অন্য কোনো কর্মী বা কোনো স্টাফের কাছে থাকবে না, পুরো প্রধানের কাছে স্বয়ং তিনি নিজে এই হ্যান্ডেল করবেন এই ফোনটি এবং সরাসরি এলাকার মানুষের যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগ কিন্তু পুরপ্রধান নিজে শুনবেন এবং সেই সমস্যা অতি দ্রুত সমাধান করার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে সেই হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, এক অভিনব উদ্যোগ। কারণ মন্দিরনগরী মানুষের কাছে এটা কিন্তু বাড়তি পাওনা বলাই চলে, কারণ এলাকার মানুষের যদি কোনো রকম সমস্যা হয় তা সরাসরি পৌরসভায় এসে তার অভিযোগ করতে পারবেন না, সরাসরি পুরো প্রধানের কাছে সেই অভিযোগ করতে পারবেন এবং পৌরসভার চেয়ারম্যান যিনি রয়েছেন সেই অভিযোগ শুনবেন এবং তার দ্রুততার সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী জানিয়েছেন। তবে তোমাকে বলে রাখি, এই বিষয়টি কিন্তু একেবারে কটাক্ষ করছে কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপি। তারা বলছে যে অসাধু ব্যক্তিরা যাতে দ্রুততার সাথে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারে তাই এই নাম্বার চালু করেছে, কোনো কার্যকারী হবে না। অন্যদিকে চেয়ারম্যানের দাবি, তিনি বলছেন যে উন্নততর পরিষেবা দেওয়ার কথা কিন্তু বলেছে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাদের এই উদ্যোগ, মুখ্যমন্ত্রীর যে আদেশ, সেই আদেশ পালন করার জন্য এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্যই কিন্তু পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলে থাকেন মানুষের সাথে মানুষের পাশে, সে কাজটা আজকে বিষ্ণুপুর পৌরসভা আরো একবার করলো। যেন অনেক মানুষ আছে হয়তো যারা পৌরসভায় আসতে পারেন না, কিন্তু তার কথাটা যদি সরাসরি আমাদেরকে ফোন করে জানান, পৌরসভা তার পাশে দাঁড়িয়ে কিন্তু সে কাজটাই করবে। আর সেই জন্যই কিন্তু সরাসরি এই নাম্বারে আমরা, টোল ফ্রি নাম্বারে আমরা ফোন করতে বলেছি। ফোন করলে তার যে সমস্যা, সেই সমস্যা দূরীকরণে বিষ্ণুপুর পৌরসভা তার পাশে দাঁড়াবে এবং তার কাজটা করবে। আমার উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিষ্ণুপুর পৌরসভার এটি একটা অনন্য প্রয়াস। এতদিন মানুষ মুখ খুলতে পারতেন না, তো এবার জয়ন্ত সিং যখন পুলিশের জালে মুখ খুলছেন মানুষ, আর মুখ খুলছেন তাও ভয় ভয়, কারণ এর আগেও জয়ন্ত সিং পুলিশের জালে পড়েছিল এবং মুচলেকা দিয়ে বেরিয়ে এসেছিল। এবার বেরিয়ে এলে কি হবে? তো মানুষ যখন মুখ খুলছেন তাই কাপড়ে মুখ ঢেকে পিছন ফিরে কথা বলছেন, কিন্তু অভিযোগ করছেন, আর মানুষ অভিযোগ করছেন, সেই অভিযোগের সূত্র ধরে পৌঁছচ্ছেন নিউজ 18 বাংলা। দেখুন, কারখানা, বাতাসা তৈরির কারখানা ছিল, সেই কারখানার পাশের জলা জমি পুকুর, সেই পুকুর ভরাট করে কত বড় একটা আবাসন কমপ্লেক্স তৈরি করে ফেলছে জয়ন্ত এবং তার সাগরেদরা। কতটা জায়গা জুড়ে, ঠিক কোথাকার, কিভাবে এই জমি দখল করলো জয়ন্ত, জানবো। আমার সঙ্গে সুবীর রয়েছেন প্রতিনিধি, সুবীরের সঙ্গে কথা বলবো। তবে তার আগে ওই যে বলছিলাম, মানুষ অভিযোগ করছেন, ভয় পেলেও মুখ খুলছেন। শুনুন অভিযোগ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলিয়ে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যে বলা যে যেখানে যে এলাকায় যত এদের এতই দপ্তর, যে এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে, আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। সুবীর, কতটা জমি এবং কিভাবে এই জমি জবরদখল করলো জয়ন্ত? দেখো, কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড নওদাপাড়া এলাকা, সেই এলাকাতে প্রায় 10 কাঠার মতো একটি জমি এবং তার কিছুটা অংশ পুকুর রয়েছে, এবং পুকুরের একটা পার কিন্তু ভরাট করে সেখানে আবাসন তৈরি হচ্ছে, এবং সেটা একটা বাতাসার কারখানা ছিল। সেই বাতাসার কারখানার জমি জবরদখল করে ভয় দেখিয়ে সেটা কিন্তু সেই জায়গাটা দখল করার অভিযোগ উঠেছে জয়ন্ত সিং এবং তার সাগরেদদের বিরুদ্ধে, এবং সেখানে এই আবাসন তৈরি হচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করছেন কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছেন, এবং আমরা যখন খবর পেয়ে ঘটনাস্থলে যাই তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। এখনো কিন্তু সেই আবাসন তৈরির কাজ চলছে, এবং যারা অভিযোগ করছেন তারা কিন্তু একদম মুখ ঢেকে, তারা কিন্তু আতঙ্কে তারা সেই অভিযোগ করছেন। এবং জয়ন্ত সিং এর এই যে ত্রাস, অর্থাৎ এই যে বারবারন্ত এলাকাতে এবং এতটাই দাপট, সেই জায়গা থেকে কিন্তু কোনো না কোনো জায়গায় জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পরেও এখনো কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো রয়ে গিয়েছে। তারা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন, কিন্তু ক্যামেরার আড়ালে আতঙ্ক রয়ে গিয়েছে বলেই মানুষ মুখ খুলছেন, কিন্তু মুখ থেকে তার বেআইনি আবাসন তৈরির ব্যাপারে যেমন মুখ খুলছেন, তেমনি কিভাবে রিক্সাওয়ালাদের উপর জুলুম করত জয়ন্ত এবং তার সাগরেদরা, সে কথাও বলছে। এখন জোর করে টাকা নিয়ে একটা টোটো স্ট্যান্ড বানানো হয়েছিল, কে কোন রুটে যাবে, কে কত টাকা ভাড়া নেবে, সেই সব ডিসিশন নিত জয়ন্ত। শুনুন। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার, মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলা, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের, ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলে আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। তো টোটোর জন্য আমাদের গাড়ি চালাতে পারছি না। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাবো, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা, বলছে তোমাদের পারমিশন নেওয়া হয়েছে। এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এদের জন্য করছে। আমরা প্যাসেঞ্জার তুললেই আমাদের চাবি কেড়ে নিচ্ছে, বলে ক্লাবে নিয়ে গিয়ে মারবো, ওই তালতলা ক্লাবের জোরে জয়ন্ত সিং। না, এসব সামান্য ব্যাপারে জয়ন্ত বা রাহুল গুপ্তাকে এগিয়ে আসতে হতো না, যা করার
তা ওই টোটোওয়ালারাই করতো, কারণ টোটো স্ট্যান্ডটা তো তৈরি করেছিল জয়ন্ত, এবং সেটার নাম হচ্ছে রাহুল গুপ্তার নামে ছিল। তো মানুষ এখনো ভয়ে আছে কেন জানেন? সুবীর আমার সঙ্গে রয়েছে। সুবীর, আসলে ভয়ের কারণ বোধহয় জয়ন্ত জেল থেকে বেরিয়ে আসতে পারে, তার চেয়েও বেশি ভয় রাহুল এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েনি, তাই তো? একদম অতনুদা, সেটাই প্রশ্ন। অর্থাৎ ঘটনা ঘটার এতদিন কেটে যাওয়ার পরেও অভিযুক্ত রাহুল গুপ্তা সে কিন্তু পলাতক রয়েছেন, তাকে পুলিশ ধরতে পারছেন না, না বেলগড়িয়া থানা, না ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা, এবং সেই জায়গাতে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবং তোমাকে জানিয়ে রাখি, আরিয়াদহ তোলপিড়ি এলাকাতে যে এই টোটো স্ট্যান্ড তৈরি করা হয়েছিল, এবং টোটো স্ট্যান্ডে টোটো চালকরা টোটো ঢোকানোর জন্য মোটা অঙ্কের টাকা দিতে হতো জয়ন্ত সিংকে, এবং এই টোটো স্ট্যান্ডের যে সভাপতি সে জয়ন্ত সিং এর সাগরেদ ঘনিষ্ঠ রাহুল গুপ্তা, এবং রাহুল গুপ্তা প্রতিদিন প্রত্যেক টোটো থেকে 10 টাকা করে 20 টাকা করে কিন্তু তারা নিত, চাঁদা হিসেবে তোলা তুলতো, এমনটাই অভিযোগ করছেন। এবং তার পাশেই একটি রিক্সা স্ট্যান্ড রয়েছে যা দীর্ঘদিন ধরে রয়েছে। রিক্সা চালক যারা রয়েছেন তারা রিক্সা নিয়ে বিভিন্ন রুটে তারা স্বাধীনভাবে যেতে পারেন না, তার একটাই কারণ যে জয়ন্ত সিংদের দাপটে টোটো চালক যারা রয়েছেন তারা এই রিক্সা চালকদের উপরে হুমকি দেয়, অত্যাচার করে, তাদেরকে বলে যে এই রুটে যাওয়া যাবে না, যদি সেই রুটে কোনো রিক্সা চালককে দেখা যায় তাদের থেকে রিক্সার চাবি কিন্তু ছিনিয়ে নেয়, এমনটাও অভিযোগ করছে রিক্সা চালকরা। তারা আতঙ্কে রয়েছেন, তারা এমনটাও মুখ খুলছেন যে এই ধরনের ঘটনা জয়ন্ত সিং এবং তার সাগরেদ রাহুল গুপ্তার নেতৃত্বে ইনস্ট্রাকশনে হতো, এবং যদি কোনো রকম যদি এই দাবি তারা যদি রাজি না হতেন, যদি সেই রুটে আবার ফের যেতেন, তাহলে তাদেরকে বলা হতো তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে গিয়ে মারধর করা হবে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন সেই রিক্সা চালক যারা রয়েছেন তারা। ধন্যবাদ।